নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। এটা সেপ্টেম্বর, সেটাও ছিল 1 সেপ্টেম্বর। আজ থেকে ঠিক 109 বছর আগে সেই সেপ্টেম্বরেও চিকিৎসকদের আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলা। তখন অবশ্য দেশ স্বাধীন হয়নি। ব্রিটিশ ভারতে সেটাই ছিল ডাক্তারদের প্রথম ধর্মঘট। সালটা 1915। সেপ্টেম্বর মাস, প্রথম বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন জায়গায় যুদ্ধে আহত সৈন্যদের জাহাজে করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। অথচ শহরে তখন চিকিৎসার সেভাবে কোনো ব্যবস্থা নেই। রোগীর পরিবারের হাতে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনা তখন রোজকার বিষয়। বারবার অভিযোগ জানিয়েও কিছু লাভ হতো না। নিরাপত্তা ছিল না, বেতনও ভালো ছিল না। প্রতিবাদে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন চিকিৎসকরা। 7 দিন চলেছিল সেই স্ট্রাইক। ধর্মঘটি ডাক্তাররা স্লোগান দিয়েছিলেন, যুদ্ধের সময় ছুটিতে গেছে সরকার। 1915, 1983, 2019, 2024 বারবার চিকিৎসকদের আন্দোলন দেখেছে এই রাজ্য। কখনো মুখ্যমন্ত্রীর কুর্সিতে জ্যোতি বসু, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের খুন ধর্ষণকে কেন্দ্র করে প্রায় 1.5 মাস ধরে চলেছে চিকিৎসকদের আন্দোলন। নবান্ন থেকে কালীঘাট দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা আন্দোলন থেকে সরেননি। অবশেষে আংশিক কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন তারা। অর্থাৎ ইমার্জেন্সিতে যোগ দেবেন, কিন্তু আউটডোরে রোগী দেখবেন না। রাজ্য জুড়ে যখন বন্যা পরিস্থিতি, তখন এই কর্মবিরতিতে কার ভালো হচ্ছে সে প্রশ্ন অনেকেই তুলছেন। এ নিয়েই আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনা আজকে যারা আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। সিপিআইএমের যিনি আছেন, তিনি এখন এসে পৌঁছননি, আসছেন। পাশে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষে। তার পাশে রয়েছেন ত্রিনেশ মণ্ডল, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। আর ঠিক তার পাশে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মৌলি মাধব ঘটক। আমি শুরু করব ত্রিনেশকে দিয়েই। ত্রিনেশ, শেষ পর্যন্ত রফাসূত্র মিলেছে। আপনাদের আন্দোলন, আংশিক কর্মবিরতি আপনারা তুলে নিয়েছেন, অবস্থান তুলে নিয়েছেন, কিন্তু এই আংশিক তুলে নেওয়া বিষয়টা ঠিক কি? আংশিক তুলে নেওয়া বলতে আমাদের আপাতত যে গতকালে জেনারেল বডি মিটিংয়ে বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা এসে যে ডিসিশন নিয়েছে, আপাতত আমরা এমার্জেন্সি সার্ভিসগুলো চালু করব। অর্থাৎ এমার্জেন্সি, মেইন যে এমার্জেন্সি, ট্রমা এমার্জেন্সি, এমার্জেন্সি ওটি, এই জিনিসগুলো চালু হবে। ইলেকটিভ পরিষেবা শুরু হবে কি হবে না সেটা পরবর্তীকালে আলোচনা করে হবে। এবং প্রত্যেকটা কলেজ আপাতত আজকে আমাদের যে কর্মবিরতি, যে প্রথম থেকে কাজে ফেরার যে বার্তা ছিল কালকের প্রেস মিটে, সেই প্রেস মিট আজকের যে আমাদের মিছিল হলো, সেই মিছিল সিজিও কমপ্লেক্স অভিযান হলো। তারপর প্রত্যেকটা কলেজের প্রতিনিধিরা তাদের নিজেদের কলেজে ফিরে যাবে, নিজেদের কলেজে গিয়ে তাদের বাকি জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা করবে এবং ঠিক ডিসাইড করবে যে কোন কোন জিনিসগুলো তাদের শুধু করা অবিলম্বে প্রয়োজন। সেই অনুযায়ী তারা শুরু করবে কাজ। এবং পরবর্তীকালে আমরা আশা করব যে তদন্তের অগ্রগতি যেভাবে হবে সেটা পজিটিভ দিকেই এগোবে এবং আমরা আস্তে আস্তে পুরোপুরি কাজে ফিরতে পারবো, এই আশা রাখবো। শ্রীনিবাস, আপনি আমাকে একটা খোলাখুলি কথা বলুন। আপনারা ডাক্তার, আপনারা এই আংশিক এমার্জেন্সি দেখবেন, অন্য কিছু দেখবেন না, আউটডোর দেখবেন না, এই যে আংশিক বিষয়টা কি সত্যি কি সম্ভব? রোগীরা তো সব সময় রোগী, তার চিকিৎসক হিসেবে কি মনে হয় না যে এটা আপনার প্লাস হচ্ছে একটা জিনিস, আপনারা তো একটা চাকরি করছেন। প্রত্যেকেই তো যারা হাউস স্টাফ হয় বা ইন্টার্ন হয় বা যারা জুনিয়র ডাক্তার, যারা তাদের জুনিয়র ডাক্তার বলা হয়, মণিপদ বাবু আপনি আমাকে শুধরে দেবেন যদি ভুল বলে থাকি, তাই তো একটা রোস্টার থাকে। আমাদের অফিসে আছে যে এই কাজটা এই টাইম থেকে এই টাইম করবে। সেখানে
এই রোস্টার তো নাকি আপনারা নিজেরাই রোস্টার ঠিক করবেন? না না না, দেখুন, প্রথমত বলি, জুনিয়র রেসিডেন্টরা কোনো চাকরি করে না, তারা প্রত্যেকেই স্টাইফেন্ড পায়, তারা প্রত্যেকেই শিক্ষানবিশ, সে ইন্টার্ন হোক, হাউস স্টাফ হোক, বা আপনার পিজিটিরা, প্রত্যেকেই শিক্ষানবিশ, তারা কাজ শিখতে যায়। তাদের কাজ চাকরি করা বা হসপিটাল চালানো মেন নয়, প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের পড়াশোনা করা এবং কাজ শেখা। সেই হিসেবে তারা সিনিয়র স্যারদের থেকে থাকেন এবং সিনিয়র স্যারদেরকে হেল্প করেন, সেই হিসেবে তারা কাজ শেখেন। এবং কালকে তারা যে ফিরে যাবেন, শুধুমাত্র কোনো কলেজ তারা চাইলে তাদের এমার্জেন্সি সার্ভিসের মধ্যে যদি ওপিডি মনে করে, তাহলে তারা শুরু করতে পারে, করবে হয়তো। এখন আমাদের এইগুলো কোনো সার্ভিসই কিন্তু এখন অবধি বন্ধ নেই। আমাদের যে হসপিটালগুলো আছে, প্রত্যেকটা হসপিটালে আমরা বারবার বলে এসেছি, প্রত্যেকটা হসপিটালে সিনিয়র ডাক্তার, আরএমও, স্যার, প্রফেসর যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রত্যেকে কাজ করছেন। তারা ওভার ডিউটি করছেন এই আওয়ারে, তারা আমাদের মুভমেন্টে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, তারা ডিউটি করে লড়াই করছেন। আমরা যেমন মাঠে পড়ে থেকে লড়াই করছি, রাস্তায় পড়ে থেকে, ধর্ণা মঞ্চে পড়ে থেকে লড়াই করছি, তারা তেমন তাদের কর্মক্ষেত্রে কাজকে করে পেশেন্ট দেখে তাদের আমাদের আন্দোলনের সাথে আছেন। তো কোনো পরিষেবা এখন অবধি বন্ধ নেই। জুনিয়র ডাক্তাররা তারা ফিরবে, তারা এমার্জেন্সি পরিষেবা চালু রাখবে, এবং আমরা চাইবো যে সরকারের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেটা ফলপ্রসূ হবে, এবং কলেজে যে সেফটি সিকিউরিটির কথা সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো খুব দ্রুত ফলপ্রসূ হবে এবং প্রয়োগ করা হবে হসপিটালগুলোতে। তারপরে আমরা পুরোপুরি কাজে ফেরা যায় কিনা সেই বিষয়ে আলোচনা করে দেখব। মৌলি মাধববাবু, আপনি অত্যন্ত সিনিয়র ডাক্তার, আপনি নিজে আরজি করে স্টুডেন্ট ছিলেন। এই ঘটনার শুরু থেকেই আপনারা জুনিয়রদের পাশে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন কি মনে হয় না এই ডাক্তারদের ওরা তুলে নিয়েছেন? খুব ভালো একটা বিষয় যে একটা এই পুজোর মুখে এবং সব মিলিয়ে এই যে পরিস্থিতি বাংলার, এখন একটা পজিটিভ বার্তা গেছে যে এনাদের পুরো কাজে ফেরা উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে সত্যিকারের যে নির্যাতনের ঘটনাটা ঘটেছিল, সেটা আমাদের শুধুমাত্র আরজি করের প্রাক্তনী হিসেবেই নয়, আমার মনে হয়েছে যে এটা মানে সামাজিক ক্ষেত্রে এটার একটা খুব ডিপ একটা ওখানে কিন্তু ইম্প্যাক্ট একটা হয়েছিল অবশ্যই, এবং সেই ইম্প্যাক্টেতে আমরা প্রত্যেকেই ভীষণ মর্মাহত অবস্থায় ছিলাম, এবং আমরা এদের আন্দোলনটাকে সেই মুহূর্তের জন্য সাপোর্ট করেছি, সমর্থন করেছি, আজও করি যে ওরা যা কাজ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে প্রশ্নটা আর একটা জায়গায়, যে আজকে সিনিয়র চিকিৎসকরা যারা আছেন, এই যে যেটা বললো তিনেশ যেটা বললো, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্লাস অন্যান্য আরএমও, ক্লিনিক্যাল টিউটর, এই প্রত্যেকে যে অমানসিক পরিশ্রমটা করে যাচ্ছে। কারণ আমরা জানি আমাদের এই যে মেডিকেল কলেজগুলোতে একটা দিনে প্রায় প্রতিদিনই যে আউটডোর পেশেন্ট হয়, সে আউটডোর পেশেন্টের সংখ্যা নিয়ারলি 300 থেকে 700, 800, 900 পর্যন্ত হয় একটা ডিপার্টমেন্টে, যেগুলো মেজর ডিপার্টমেন্ট। এবং সেখানে এই যে হিউজ নাম্বার অফ একটা পপুলেশনকে সেখানে ক্যাটার করতে হয়, সেইটাতে শুধুমাত্র সিনিয়র ডক্টররা কিন্তু পুরোপুরি সক্ষম নন এই নাম্বার অফ পিপলকে হ্যান্ডেল করতে, ওপিডিতে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে একটা জাস্টিস আমরা খানিকটা হলো একটা এসেছে, সেটা আজকে মানে ধরুন আমি এখানে একটি ছোট্ট ইতিহাস বলবো 1 মিনিটের, যে আমরা যখন আরজি করে পড়তাম তখনও এই ধরনের অনেকগুলো আন্দোলন হয়েছিল, ঠিক আছে। আমি 83 থেকে, আপনি 83 ব্যাচ? ইয়েস, 83 ব্যাচ মানে সে বিখ্যাত আন্দোলন জ্যোতিবাবু যে আন্দোলনে আপনাদের সম্ভবত এই আন্দোলন শুরু হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে টানা প্রায় 7-8 মাস এই আন্দোলনটা ছিল এবং পুলিশ দিয়ে পিটিয়ে তোলা হয়েছিল আন্দোলন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাইছি যে 83-তে আমাদের ওখানে একটা স্ট্রাকচারাল প্রবলেম হয়। স্ট্রাকচারাল মানে একটা বিল্ডিং, সেটা বহুদিন আগেকার বিল্ডিং, সেইটা বিল্ডিংটা ধসে একজন আমাদের স্টুডেন্ট নিচে ফল হয়, তার পড়ার পরে তার স্পাইনে ইনজুরি হয়, সেইটাকে কেন্দ্র করে আমাদের সেই সময় আন্দোলনটা শুরু হয়েছিল। এবং সেই আন্দোলনে অনশন আন্দোলন, রাজপথে আমরা সবাই মানে আমাদের আরজিকর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিরাট বড় মিছিল রিপিটেডলি এবং বহু কিছু হয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে সেই সময়তে আমরা, আজকে গভর্নমেন্ট যেভাবে শেষ পর্যন্ত, প্রথম দিকে হয়তো তারা কিছুটা ওয়েট করছিলেন, টাইম গুনছিলেন, কিন্তু তো সেই যে টাইম গোনা সেটাকেও আমরা কিন্তু
যৌথভাবে সামগ্রিকভাবে বলেছি এটা ঠিক হচ্ছে না, ইমিডিয়েটলি এটাকে ঠিক করা দরকার। এবং কিন্তু ওই সময়তে আমরা সরকারের কাছ থেকে যে অমানবিক ব্যবহারটা পেয়েছিলাম এবং আমাদের স্টুডেন্টদেরকে মারধর থেকে হুমকি থেকে আরম্ভ করে যা কিছু না ওই সময়তে করানো হয়েছিল। তো আজকে তারপরে একটা সময়তে জ্যোতিবাবুর সঙ্গে একটা আমাদের ইয়ে হয়, মানে আমাদের কয়েকজন মিলে রিপ্রেজেন্টেটিভ গিয়ে ওনার সঙ্গে একটা মিটিং হয়। মিটিং হওয়ার পর মোটামুটি একটা জায়গাটা ঠান্ডা হয়েছিল। আজকে এইখানে আমরা কি দেখলাম যে আজকে 42 দিন আন্দোলনটা হলো, এই বাচ্চাগুলো ছোট ছোট ছেলেমেয়েরা এবং তার সঙ্গে সোসাইটির বহু মানুষ তারা একসঙ্গে এগিয়ে এসে এই আন্দোলনটা করলো। কিন্তু 83-র পুনরাবৃত্তি হয়নি, এটা একটা বিষয়। এইটা ব্যাপার আছে যে 83-তে আমরা যে ব্যবহারটা পেয়েছিলাম এবং তখন আমাদের সঙ্গে সোসাইটির আর কেউ ছিল কিন্তু আসেনি। আমি একটা ছোট্ট আমি আপনার মনে আছে কিনা জানি না, আমি একটা ছোট্ট আমি নিয়েই এসেছি যে মিটিংটা আপনাদের সাথে জ্যোতিবাবুর হয়েছিল, সেই মিটিংয়ে জ্যোতিবাবু যখন আপনারা ঘরে ঢুকেছিলেন, জ্যোতিবাবু বললেন যে আপনারা বলেছিলেন যে আপনারা মানুষের দাবি নিয়ে এসেছেন, রোগীদের দাবি নিয়ে এসেছেন, ওগুলো মেনে নিন, স্ট্রাইক তুলে নেব। জ্যোতিবাবু বলেছেন মানুষের দাবি আপনাদের কাছ থেকে শিখব। আপনারা বলেছিলেন যে না, আমরা তো ডাক্তার চিকিৎসা করি, রোগীদের চিকিৎসা করি, তো সুষ্ঠু পরিবেশ চাইছি। জ্যোতিবাবু বলেছিলেন স্ট্রাইক তুলুন, পরে ভাববো, সীমা ছাড়াচ্ছেন, বিপদে পড়বেন, আমার কথা শেষ, আমার আরেকটা মিটিং আছে। এবং তার পরের দিনই শোনা গিয়েছিল যে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রথমবার আক্রমণ নেমে আসে ডাক্তারদের উপরে। আক্রমণ নামে এবং আমাদের বহু স্টুডেন্টকে, হাউস স্টাফকে লালবাজারে ভরা হয়েছিল। একটা দিনের জন্য পুরোপুরি লালবাজারের লকআপে আমাদের থাকতে হয়েছিল, একটা গ্রুপ অফ আমাদের যারা আন্দোলনকারী ছিলাম। সে অনেক বেশি অত্যাচার হয়েছে সেই সময়। আমি এই জায়গা থেকে আসবো, জগন্নাথ যেভাবে আন্দোলন হ্যান্ডেল করলেন মুখ্যমন্ত্রী, অবশ্যই আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন, অবশ্যই সেই আন্দোলনের যৌক্তিকতা এবং সারবত্তা ছিল, কিন্তু বিষয় হলো শেষ পর্যন্ত কোথাও একটা সমাধান সূত্র মিলল। আগের সপ্তাহ তুমি ছিলে আমার অনুষ্ঠানে, আলোচনা হচ্ছিল যে এই সমাধান সূত্রতে বিজেপি দলগতভাবে তারা কি কোথাও একটা ব্যাকফুটে চলে গেল না? এই পুরো আন্দোলন একটা রাজনৈতিক, তার বিজেপির কোথাও তার জায়গা পেল না। দেখুন, বিজেপির ব্যাকফুটে যাওয়া বা না যাওয়া বর্তমান পরিস্থিতিতে খুব বেশি যুক্তিগ্রাহ্য একটি আলোচ্য বিষয় হতে পারে না। যে পরিস্থিতি নিয়ে শুরু হয়েছিল এই আন্দোলন, শুরু হয়েছিল আন্দোলন কি না, অভয়ার বলুন, তিলোত্তমা বলুন, বা আরজি করের যে বোনটির ওপর অত্যাচার হয়েছে সেই বোনটির বিচার চাই। সেই বিচার দিতে গিয়ে শেষ পর্যন্ত এর 360 ডিগ্রি যদি কেউ দেখে থাকেন সেটা হচ্ছেন সুপ্রিম কোর্টের 3 সদস্যের জাজ। কারণ আমরা বাকি সব পার্ট যা যা দেখছি, প্রকাশ্যে যা যা হচ্ছে, কিন্তু সিবিআই স্ট্যাটাস রিপোর্ট আমাদের হাতে কারো কাছে নেই, যেটা একমাত্র এই 3 জাজই পড়েছেন। একদম। তো এই 3 জাজ পড়ার পরে তাদের যে অবজারভেশন ছিল যে ডাক্তারদের, তারা বলেছিলেন যে তোমরা এবার কর্মবিরতি তুলে ধীরে ধীরে কাজে ফেরো। আর তার সঙ্গে তার যে ডেলিভারেশন ইত্যাদি চলেছে, আমরা সেটা বারে বারে দেখেছি। এই ডাক্তারদের আন্দোলন নিয়ে গত 2011 সাল থেকে 2024 পর্যন্ত 13-14 বছরে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় পিছু হটলেন। তার যা স্বভাবসিদ্ধ ভঙ্গিমা, সেই জায়গা থেকে পিছু হটলেন। নমনীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সামনে মাথা নোয়ালেন। কারণ ডাক্তাররা এই আন্দোলন থেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের তর্ক চলছে যে চেয়েছিলেন অপসারণ, দিলেন পদোন্নতি ইত্যাদিতে, সিপি সম্পর্কিত নানা বিষয় নিয়ে, কিন্তু আমি তার মধ্যে যেতে চাইছি না। এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে যা অ্যাচিভ করেছে গত 13-14 বছরে, প্রধান সারি কোনো প্রধান রাজনৈতিক দলগুলি আন্দোলন করে তা অ্যাচিভ করতে কখনো পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দাবি আদায়ের ক্ষেত্রে কেন পেরেছে ডাক্তাররা? তার কারণ হচ্ছে রাজনৈতিক ছিল। 1000-2000 ডাক্তার রাজপথে রাজ জাগছে, সেটা কারণ না। এই 1000 ডাক্তারের সঙ্গে 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর ভাবাবেগ ছিল, আবেগ ছিল। আপনারা আপনাদের টিভি চ্যানেল চালিয়ে দেখেছেন, আপনার টক শোতে ডাক্তারদের বলালে পরে যতটা আপনার টিআরপি বাড়ছিল, জগন্নাথ চ্যাটার্জি বললে পরে টিআরপি বাড়ে না ততটা। তার কারণ হচ্ছে মানুষ মনে করছে আমার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়েটির উপর এই অত্যাচার হয়েছে, আমি এদের সঙ্গে থাকবো। ডাক্তারদের যেটা
যে রেসপন্সিবিলি যেটা হ্যান্ডেল করতে হতো, যাতে দল মত এবং রং নির্বিশেষে এই আন্দোলনকে ওরা রক্ষা করতে পারে, সংরক্ষণ দিতে পারে। তাহলে আপনি বলছেন যে জগন্নাথ, আপনি বলছেন যে এই আন্দোলন হ্যান্ডেল করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় 100% সফল? না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য বিশ্লেষণ করতে এখানে বসিনি। আমি দেখছি ডাক্তাররা কি নিয়ে এলো। ডাক্তাররা নিয়ে এলো, তারা সিপিকে সরাতে পেরেছে, তারা ডিসি নর্থকে সরাতে পেরেছে, তারা ডিএমই কে সরাতে পেরেছে, তারা স্বাস্থ্য ভবন সাফাই অভিযান যে শুরু করতে পেরেছে, ডিএইচএস কে সরাতে পেরেছে, তারা যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান শুরু করতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাতে নেই কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই দাবি পূরণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিএ বকেয়া আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরো অনেক কর্মচারীদের, রাজনৈতিক দলের নানা ধরনের দাবি আছে। কিন্তু এই যে ডাক্তারদের আন্দোলনের সঙ্গে 10 কোটি মানুষের ভাবাবেগ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যখন দেখছেন যে তিনি আস্তে আস্তে তার স্পেস কমে যাচ্ছে, তিনি বাধ্য হয়েছেন তাদের কাছে মাথা নোয়া। ফলে অভূতপূর্ব অ্যাচিভমেন্ট ডাক্তারদের এই মুভমেন্ট, এবং এর প্রতিটি পদক্ষেপে আমাদের অন্ততপক্ষে সমর্থন থাকে। অরূপ চক্রবর্তী, আপনাকে বলি যে এই যে চিকিৎসকদের এই আন্দোলন সত্যিই তো একটা সময় আপনাদের দলকে অস্বস্তিতে ফেলেছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই অস্বস্তি থেকে কি বেরিয়ে আসতে পারলেন? দেখুন বিশ্বদা, প্রথমত এই আন্দোলনের প্রতি একজন নাগরিক হিসেবে যে কোনো স্বাভাবিক সুস্থ নাগরিকের সমর্থন থাকা উচিত, এবং এক্ষেত্রেও প্রত্যেক মানুষ, জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু প্রত্যেক মানুষ শুভবুদ্ধি সম্পন্ন সমর্থন জানিয়েছেন। সেটা জানানোরই কথা, কারণ আমাদের ঘরের একজন বোনকে যখন এইভাবে চলে যেতে হয় তখন তার বিরুদ্ধে রাস্তায় নামাটাই কর্তব্য, তারা সেটাই করেছেন। সমস্যাটা হচ্ছে কোথায় দেখুন, এর আগে আরেকজন ডাক্তারবাবু বলছিলেন, ডক্টর ঘটক বলছিলেন, উনি 1983-র এক্সাম্পল দিচ্ছিলেন। এটা তো সত্যি কথাই। আমরা তো এই বাংলার বুকেই দেখেছি যে আন্দোলনকে কিভাবে ট্রিট করতে হয় সেটা একটা সরকার দেখিয়েছিল। আবার অন দ্য কন্ট্রারি, যদি জগন্নাথবাবু বিজেপির প্রতিনিধি বলছিলেন, আমার ভালো লাগতো যদি সেখান থেকেও প্রতিবাদটা আসতো। এই যে ঘটনাটা ঘটলো আরজি করে সাম্প্রতিক সময়ে, এই আরজিকর ঘটনা নিয়ে দিল্লির নির্মাণ ভবনের সামনে প্রতিবাদে বসেছিলেন দিল্লির হাসপাতালের ডাক্তারবাবুরা, এইমসের ডাক্তারবাবুরা, সাফদারজাং হাসপাতাল, রাম মনোহর লোহিয়া, লেডি হার্জিন্টের ডাক্তারবাবুরা বসেছিলেন। তুগলক রোড পিএস তাদের 21 জনের বিরুদ্ধে এফআইআর দিয়েছে, তারা আন্দোলনে বসেছিলেন বলে। দিল্লি পুলিশ কার আন্ডারে? অমিত শাহ, নরেন্দ্র মোদীর আন্ডারে। যারা এখানে আন্দোলনকে সমর্থন করছেন তারা দিল্লিতে যখন ডাক্তারবাবুরা আন্দোলনে বসেছেন তাদের বিরুদ্ধে এফআইআর দিয়েছেন। পার্থক্যটা এখানেই যে শাসক হলেই সব সময় শাসন করতে নেই, বড় যে হয় তাকে কখনো কখনো ছোটদের দাবি যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবিটাকে মান্যতা দিতে হয়, যেটা প্রশাসক হিসেবে শুধু তাই নন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির দিদি হিসেবে সেই দাবিকে মান্যতা দিয়েছেন। আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ দেখলো যে এটা তো ঘটনা। ডাক্তারদের, আপনি ভাবুন তো, কলকাতার পুলিশ কমিশনারের মতো পোস্ট, তাকে সরিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিরুক্তি করেননি। কেন? কারণ ডাক্তারবাবুরা বলেছিলেন এক্ষেত্রে পুলিশের নিশ্চিতভাবে গাফিলতির একটা জায়গা ছিল। শুধু তাই ওই ঘটনা সংশ্লিষ্ট ডিসি নর্থ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্যা হচ্ছে, সরিয়ে দেওয়াকে কেউ ব্যঙ্গ করে বলছেন প্রমোশন। আচ্ছা, কে কোথায় রিশাফলিং হবে, ট্রান্সফার হবে, এটা তো আমি যা শেষ করিনি, এটা তো ক্যাবিনেটের সিদ্ধান্ত। সেইটা রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে মমতাদিকে সেই পাওয়ার দিয়েছে, আপনারা সেই পাওয়ারটা পাননি, সেটা আপনাদের ব্যর্থতা। কিন্তু প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজও একমেবাদ দ্বিতীয়াম এবং রাজ্যের মানুষের দৃষ্টির প্রতি তিনি যে সহানুভূতিশীল, সেটা একদিকে ডাক্তারদের আন্দোলনে প্রমাণ করেছেন, আবার একই সাথে আজকে যখন বানভাসী বাংলা সেই মানুষের পাশে জগন্নাথ আসবো যে উত্তরটা আপনি দেবেনি, কারণ অমিত শাহের পুলিশ নিয়ে আপনার প্রশ্ন করেছে, উত্তর তো দেবেনি। পার্থদা এসে গেছে, পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, এই আন্দোলন কি বাড়তি অক্সিজেন দিল সিপিআইএম কে? দেখুন, সিপিআইএম কে অক্সিজেন দিল কিনা তার চেয়ে বড় বলবো যে এই গোটা রাজ্যের প্রতিবাদী মানুষ যারা ছিলেন, গত 13 বছর ধরে প্রতিবাদের পথে চলছিলেন, তারা অক্সিজেন পেলেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই প্রতিবাদটা একটা দিক থেকে দেখতে গেলে রাজনীতির রং ছাড়াই, অথচ একটা রাজনৈতিক ইস্যু ট্যাকেলড হয়েছে, এটা যদি বলেন ইউনিকনেস অফ দিস মুভমেন্টের মধ্যে আছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে, আমি অতীতের অনেকগুলো উদাহরণ আসছিল, আমি সেই উদাহরণগুলো নিয়ে আজকে সময় নষ্ট করতে চাই না, কিন্তু এতৎসত্ত্বেও বলবো যে 83 সালের উদাহরণ, সেখানে ডাক্তারদের যেভাবে ট্রিট করলে ডাক্তাররা আরো খুশি হতে পারতেন, পেশাগত দাবি মেটাতে পারতেন, সেটা হয়নি, তারা দুঃখ পেয়েছেন। কিন্তু আমি বলছি যে কোথাও একটা গুণগত তফাৎ আপনাকে করতে হবে, যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসলো, বলে আমরা এটাকে বলছি থ্রেট কালচার, বা আপনি থ্রেট সিন্ডিকেট বলতে, আপনি আমি জানি না, আপনি সেই সময় সম্ভবত সাংবাদিকতায় আসেননি,
কিন্তু আপনার মনে করে দেখুন, আপনি কখনো জানতে পেরেছেন কিনা যে ডেড বডি আসলে 200 কোটি টাকা টার্নওভারের একটা বিষয়বস্তু। আপনি একটা ডেড বডিগুলোর সাথে সহবাস করে তার ভিডিও বিক্রি করা যায় কোটি কোটি টাকায়। আপনি এটা কখনো শুনেছিলেন যে কি বলবো, যে ডিনে বদলিতে হচ্ছে, যে ওখানে হচ্ছে যে টাকা দিয়ে হচ্ছে? আপনি এটা কখনো শুনেছিলেন যে তার পিজি থিসিস সাবমিট করার জন্য পারমিশন নিতে গেলে সেখানে টাকা দিতে হচ্ছে? আপনি কখনো এটা শুনেছিলেন মেডিকেল কাউন্সিলে টাকা না দিলেও তো সার্টিফিকেট পাওয়া যায় না? আপনি কখনো এটা শুনেছিলেন যে পাস করতে গেলে মেডিকেল কলেজে টাকা দিতে লাগে? আমি বলছি যে এরকম একটা কালচার যখন তৈরি হয় না, আমি বলছি তখন জ্যোতিবাবু মমতা ব্যানার্জি টেনে লাভ নেই, হিট দ্য কালচার। আমি বললাম এই কালচারটাকে শেষ করুন। এই কারণের জন্য বলছি যে যদি আমি আবার বলছি যে একটু আমাকে সময় দিন, যে এতগুলো কথা যখন হলো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উঠে গেল বদল বদলি সমস্ত আসছে, তো আসলে তো জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন একটা পরিস্থিতির বদল, কয়েকটা পুলিশ কর্তার বদল বা স্বাস্থ্যকর্তার বদল, এটা প্রতীকী হতে পারে, কিন্তু যে কালচারটা তৈরি হচ্ছে এই কালচারটা এর মধ্যে আমি একটা কথা বলতে পারি, 1983 সেই আন্দোলনের যারা করেছিলেন মৌলি মাধব বাবু এখানে রয়েছেন, আবার 2024-এ এই প্রায় 83-র পর থেকে 17 আর 24 প্রায় 41 বছর হয়ে গেল, তারপরে যারা তৃণেশরা করছে একটা বিরাট ইয়ে। মৌলি মাধব বাবু আপনি আমাকে বলুন তো, সেই আমি রেসপন্ড করি একটু। আসছি আপনি বলুন তো, ওই সময়ের কি পরে আজকের পরিস্থিতি কি বদল হয়নি? আপনারা যে আন্দোলন করেছিলেন, যে কাজের জন্য আন্দোলন করেছিলেন, যে দাবির জন্য আন্দোলন করেছিলেন, তা কি কিছুটা হলেও পূরণ হয়েছিল না এখনো কি সে একই জিনিস রয়ে যাচ্ছে বা এরকম ছিল আগেই? আচ্ছা, কথা হচ্ছে যে এইটা যে একটা ভিক্টিমাইজেশনের প্রশ্ন থেকে শুরু হয়েছে, থ্রেট কালচার, পয়সা দিয়ে গিয়ে করে দেওয়া একটা, হ্যাঁ, ইন টোটাল একটা যে সার্বিকভাবে ওখানকার যে পরিবেশটা নষ্ট হয়েছে, বা ধরুন যারা ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, বা তার সঙ্গে বিভিন্ন ধরনের নীতিহীন মানে ওর মধ্যে এসেছে, নীতিহীন হয়ে পড়েছে মানুষ। সেইখানে যে আমার কি মনে হয়েছে যে এইখানে যদি একটা খুব ক্লোজ মনিটরিং সিস্টেম থাকতো, তাহলে আমি এক কথায় বলতাম যে আজকের এই যে সরকার, তার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নো ডাউট ওই সময় থেকে অনেক ভালো। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা ক্লোজ মনিটরিং সিস্টেম লাগবে, যেটা আজকে হচ্ছে তৈরি, যে একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, বা আমাদের এখানে অডিট হবে, হ্যাঁ অডিট হচ্ছে, বা বিভিন্ন সেফটি সিকিউরিটির ব্যাপারে, মহিলাদের নিগ্রহের ব্যাপারে, এই বিভিন্ন যে এই জিনিসগুলো যদি সঠিকভাবে কাজে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে আমি বলবো যে এখনকার স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো। তার কারণ হচ্ছে কয়েক বছর আগেই আপনারা জানেন কিনা জানি না, যে আর.জি. কর কিন্তু পুরো ইন্ডিয়ার ভেতরে একটা ভালো প্রথম স্ট্যান্ডার্ডের কলেজ হিসেবে তাকে স্ট্যাম্প করা হয়েছে। আর আমি দেখে এখন সম্ভবত প্রথম 50 কি 100-তেও নেই না, হ্যাঁ। এই মুহূর্তের খবর আমি বলছি না, কিন্তু এখনকার স্টুডেন্টরা লেখাপড়া করে প্রচুর, এবং তাদের যে ফ্যাকাল্টিরা প্রচুর তাদের জন্য টাইম দেন, এবং এখনকার যে অবস্থাটা, প্লাস এত বেশি আপগ্রেডেশন হয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এসেছে, বড় বড় স্ট্রাকচার হয়েছে, খুব সুন্দর সুন্দর। আগে তো আমাদের ওখানে পচা নোংরা সমস্ত, মানে আমাদের হাসপাতালে ঢুকতে গেলেই আমাদেরকে নাকটা বন্ধ করে ঢুকতে হতো, এরকম একটা অবস্থা থাকতো। তার থেকে তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, তার স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট হয়েছে, আপগ্রেডেশন হয়েছে ডিপার্টমেন্টগুলো। কিন্তু কথা হচ্ছে যে এই ভেতরে যে কিছু এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষের যে জন্ম নিচ্ছে, এবং তারা এইভাবে যে জায়গাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এইটার উপরে একটা ক্লোজ মনিটরিং আমাদের রাখা দরকার ছিল। একদম। আমরা এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সঙ্গে থাকুন।